বাঙালি এবং বিশ্বের লেখক লেখিকাদের কিছু অসাধারণ গল্প রচনা দিয়ে নির্মিত আমাদের এই গল্পের বাইপাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ গল্পের বাইপাসের প্রথম নিবেদন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমস সিরিজের একটি গল্প, দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য সাসেক্স ভ্যাম্পায়ার। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1924 সালে স্ট্র্যান্ড ম্যাগাজিনে। স্যার আর্থার কোনান ডয়েল, তার জন্ম 22 মে 1859 সালের স্কটল্যান্ডের এডিনবারাতে। ডাক্তারি করতে করতে সাহিত্যে তাঁর আত্মপ্রকাশ ঘটে। শার্লক হোমসের প্রথম গল্প আ স্টাডি ইন স্কারলেট প্রকাশিত হয় স্ট্র্যান্ড ম্যাগাজিন পত্রিকায় 1887 সালে। গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি রঙ্গিত, শার্লক হোমসের ভূমিকায় সায়ন্তন চক্রবর্তী। শুরু হচ্ছে আজকের গল্প, শার্লক হোমস দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য সাসেক্স ভ্যাম্পায়ার। নভেম্বর মাসের এক হাড় কাঁপানো বিকেলে আমি আমার চেম্বার থেকে বেরিয়ে হোমসের 221B বেকার স্ট্রিটের বাড়িতে গিয়ে পৌঁছলাম। ঢুকে দেখলাম ফায়ারপ্লেসের আগুন বেশ উজ্জ্বলভাবে চোখে ধরা দিচ্ছে এবং সেখানেই অবিরাম নৃত্যে মশগুল আগুনের ছোট ছোট ফুলকি ঘরের উষ্ণতা বৃদ্ধি করছে। আমি আমার কালো রঙের ওভারকোটটা গা থেকে খুলতে খুলতে দেখলাম আর্মচেয়ারে গা এলিয়ে শেষ ডাকে আসা একটা চিঠি গভীর মনোযোগ সহকারে পাইপে টান দিতে দিতে পড়ছে হোমস। ওর মুখের ভাবে কৌতুক ফুটে উঠেছে স্পষ্ট। খানিক বাদে চিঠি পড়া শেষ হলে কিছুক্ষণ চিন্তায় ডুবে থেকে শেষ পর্যন্ত ভাবাবেশ কাটিয়ে উঠে আমাকে বলল, রয়েছে ওয়াটসন, রয়েছে। চিঠিতে লেখা আছে চিজম্যানস ল্যাম্বারলে। আচ্ছা, ল্যাম্বারলে কোথায় ওয়াটসন? সাসেক্স, হরশ্যামের দক্ষিণে। খুব একটা বেশি দূরে তাহলে চিজম্যানস নয়, তাই তো? তা নয় বটে, তবে অনেক পুরনো বাড়িতে গ্রামটা ভর্তি। এছাড়া অঞ্চলটা শত শত বছর আগে যারা তৈরি করেছিল তাদের নাম বহন করে আসছে। দেখবে অডলে, হারভেজ, ক্যারিটনস ইত্যাদি। লোকগুলোকে ভুলে গেলেও তাদের নামগুলো এখনো বাড়িগুলোর সঙ্গে রয়ে গেছে হোমস। ঠিকই বলেছ। যাই হোক, কালকের মধ্যেই হয়তো ল্যাম্বারলে চিজম্যানস সম্বন্ধে আরও বেশ কিছু তথ্য আমরা জানতে পারবো। আর এছাড়া যা ভেবেছিলাম, চিঠিটা রবার্ট ফার্গাসনেরই বটে। ভালো কথা, উনি তোমার পরিচিত বলে দাবি করছেন। তুমি ওনাকে চেনো নাকি? আমার পরিচিত? তাই তো দেখছি। চিঠিটা পড়েই দেখো তাহলে, বলে হোমস আমার হাতে চিঠিটা দেয়। চিঠিটা পড়া শুরু করলাম আমি। প্রিয় মিস্টার হোমস, আমার উকিলরা এ বিষয়ে আপনার সঙ্গে যোগাযোগ করতে বলেছেন, কিন্তু ব্যাপারটা এমনই গোপনীয় যে এ নিয়ে আলোচনা করাই কঠিন। সমস্যাটা আমার এক বন্ধুর, তাঁর হয়েই আমি কাজ করছি বলতে পারেন। বছর 5 আগে তিনি আশ্চর্য সুন্দরী পেরুদেশীয় এক মহিলাকে বিয়ে করেন, কিন্তু বিদেশি বলে এবং অন্য ধর্মাবলম্বী বলে স্বামী ও স্ত্রীর মধ্যে স্বার্থ নিয়ে প্রায়ই গরমিল হতো। সেই জন্য তার মনে হয় বিয়ে করাটাই ভুল হয়েছে। এর ফলে কিছুকাল পরে হয়তো মহিলাটির প্রতি ওনার ভালোবাসায় ঘাটতি পড়ে। তিনি অনুভব করতেন তার স্ত্রীর মধ্যে এমন কিছু ব্যাপার আছে যা তিনি কোনো দিনও বুঝতে পারবেন না। ব্যাপারটা হয়তো দুঃখের, কারণ তার মন স্বামীর প্রতি ভালোবাসায় পূর্ণ। তাছাড়া স্বামীর প্রতি তাকে সম্পূর্ণ উৎসর্গীকৃত বলেই মনে হতো। আসলে এই চিঠির উদ্দেশ্য হলো আপনাকে পরিস্থিতিটা সম্বন্ধে ওয়াকিবহাল করানো। এই বিষয়ে আপনার কোনো কৌতূহল জাগছে কিনা সেটা জানা। মহিলাটির মধ্যে অত্যন্ত অদ্ভুত কিছু লক্ষণ দেখা দিতে লাগলো, যেমনটি তার সম্পূর্ণ স্বভাব বিরুদ্ধ। এমনিতে অত্যন্ত শান্ত এবং মিষ্টি স্বভাবের তিনি। ভদ্রলোকের 2টি বিয়ে। প্রথম পক্ষের স্ত্রীর একটি 15 বছরের ছেলে আছে যার নাম জ্যাক। তবে ছেলেবেলায় এক দুর্ঘটনার ফলে বেচারা পঙ্গু হয়ে যায়। 2-1 দেখা গেছে তার দ্বিতীয় পক্ষের স্ত্রী সম্পূর্ণ বিনা কারণে ছেলেটিকে মেরেছেন। একবার লাঠি দিয়ে মারের চোটে অজ্ঞান হয়ে গিয়েছিল সে। মহিলাটির নিজেরও একটি ছেলে হয়েছিল পরবর্তীতে। চমৎকার শিশুটি, বছর 1 কাছাকাছি বয়স হবে তার। মাসখানেক আগের এক ঘটনায় একদিন নার্স কয়েক মিনিটের জন্য শিশুটির কাছে ছিল না। হঠাৎ শিশুটির যন্ত্রণাদায়ক চিৎকার শুনে সে দৌড়ে যায় সেখানে। ঘরে গিয়ে দেখেন ভদ্রমহিলা শিশুটির উপর ঝুঁকে স্পষ্টতই শিশুর রক্ত পান করছেন।
বাচ্চাটির ঘাড়ে একটি ছোট ক্ষত চিহ্ন, রক্তের ধারা সেখান থেকেই গড়াচ্ছে। দেখে নার্স এমন ঘাবড়ে যায় যে সে খবর দিতে যায় তার মনিবকে, কিন্তু ভদ্রমহিলার অনুরোধে শেষ পর্যন্ত বিরত হয়। এছাড়া ভদ্রমহিলা তাকে 5টি টাকাও দেন এ ঘটনাটি কাউকে না বলার জন্য। তখনকার মতো ব্যাপারটার ওখানেই সমাপ্তি ঘটে, কিন্তু এই কাণ্ড হওয়ার ফলে নার্সের মনে একটা আতঙ্কের ছাপ পড়ে। শিশুটিকে আরও চোখে চোখে রাখতে শুরু করেন তিনি। শিশুটিকে অত্যন্ত ভালোবাসতেন তিনি। তার মনে হতো যে সে যেমন ভদ্রমহিলাকে লক্ষ্য করছে, ভদ্রমহিলাও তেমনই লক্ষ্য করছেন তাকে। এবং যখনই নার্স কোনো কারণে শিশুটিকে ছেড়ে যেতে বাধ্য হয়েছে, দেখেছে তার মা শিশুটির কাছে যাওয়ার জন্য ছটফট করেছেন, যেন ভেড়ার ছানা বাগে পাওয়ার জন্য তিনি ওত পেতে রয়েছেন। দিন নেই রাত নেই, নার্স আগলে রাখে শিশুটিকে। ব্যাপারটা হয়তো আপনার কাছে নিতান্তই আজগুবি মনে হবে, কিন্তু আমার অনুরোধ, আপনি দয়া করে হালকা করে দেখবেন না ব্যাপারটা। কারণ একটা শিশুর জীবন ও একটা পুরুষের মতিস্থিরতা এই ঘটনাটির উপর নির্ভর করে আছে। যাই হোক, নতুন কোনো সমস্যা তারপর দেখা দেয়নি, কিন্তু কিছুদিন আগে এমন একটা ভয়ঙ্কর ঘটনা আবার ঘটল। তখন ভদ্রলোকটির কাছে ব্যাপারটা গোপন রাখা সম্ভব হলো না। সেদিন নার্সটির নার্ভাস স্নায়ুতন্ত্রী একেবারে অচল হয়ে এসেছিল। এ উত্তেজনা তার পক্ষে সহ্য করা আর সম্ভব হয়নি। সব কিছু সে তার মনিবকে খুলে বলল সেদিন। ভদ্রলোকটি তার স্ত্রীকে পত্নী হিসেবে ও সন্তানের মা হিসেবে, স্নেহময়ী হিসেবেই জানতেন, কেবল সৎ ছেলেকে সেই আঘাতের কথা বাদ দিলে। সুতরাং কেন তিনি তার নিজের অমন চমৎকার শিশুটিকে আঘাত করবেন? নার্সকে ভদ্রলোক সবটা শোনার পর বললেন, এরকম মিথ্যে সন্দেহ নিছক পাগলামি ছাড়া আর কিছু নয়। বললেন, মনিবের স্ত্রীর প্রতি এ হেন অপমানকর উক্তি তিনি সহ্য করবেন না। এইসব কথাবার্তা হচ্ছিল, এমন সময় এক যন্ত্রণাদায়ক চিৎকার আবার শোনা গেল শিশুটির ঘর থেকে। কল্পনা করুন মিস্টার হোমস, ভদ্রলোকের মনের ভাব যখন তিনি উপরে গিয়ে দেখলেন তার স্ত্রী হাঁটু গেড়ে ছেলেটির উপর ঝুঁকে পড়েছেন, আর ছেলেটি কাঁদছে। ওর ঘাড়ের আর বিছানার চাদরে রক্তের দাগ লেগে রয়েছে। আর্ত চিৎকার করে তিনি তখন তার স্ত্রীর মুখের উপর আলো ধরলেন। দেখা গেল তার ঠোঁট ঘিরে রক্ত লেগে রয়েছে মিস্টার হোমস। আর কোনো সন্দেহই রইল না, ভদ্রমহিলাই সে শিশুটির রক্ত পান করছিলেন, কেবল একবার নয়, একাধিকবার। এবং নার্স যে ভদ্রলোকটিকে ভুল বা মিথ্যে তথ্য দেননি তাও তিনি বুঝলেন। এসব দেখার পর তিনি আর কি করতে পারেন? এই ব্যাপারটা তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করলে তিনি কোনো জবাব দিতেই রাজি হলেন না। ভদ্রলোকটি প্রায় উন্মাদ এখন। ভ্যাম্পায়ার তত্ত্ব সম্বন্ধে আমি কিছুই জানি না, নামটা শুনেছি এই পর্যন্ত। যা অনেক আলোচনা করার ইচ্ছা এই ব্যাপারে আপনার সঙ্গে রয়েছে। এই বিপদ থেকে ভদ্রলোকটিকে উদ্ধার করতেই হবে। আপনি এই কেসটা নিতে রাজি হলে আমাকে টেলিগ্রাম পাঠাবেন, তাহলেই আমি কাল বেলা 10টা নাগাদ আপনার 221B বেকার স্ট্রিটের ঠিকানায় চলে আসব। সাক্ষাতে আরও সব কথা সবিস্তারে বলার আশায় রইলাম। ইতি রবার্ট ফার্গাসন, চিজম্যানস ল্যাম্বালে। পুনশ্চ আমার বিশ্বাস, আমি যখন রিচমন্ড দলের হয়ে 3 কোয়ার্টার খেলতাম, তখন আপনার বন্ধু ডক্টর ওয়াটসন ব্ল্যাক হিথের পক্ষে রাগবি খেলতেন। এই একমাত্র ব্যক্তিগত পরিচয়পত্র যা আমি আপনাকে দিতে পারি। পড়া শেষ করে হোমসের দিকে তাকাতে ও আমার দিকে চিন্তাগ্রস্ত ও প্রশ্নসূচকভাবে মাথা নাড়ল। আমি বললাম, হো, এই ফার্গাসন? হ্যাঁ, ওর কথা অবশ্য মনে আছে বটে। ফার্গাসনের মতো 3 কোয়ার্টার প্লেয়ার রিচমন্ড দলে কোনোদিনও হয়নি। চিরদিনই সৎ প্রকৃতির ছেলে ছিলেন, আমি যতদূর জানি। বন্ধুর ব্যাপারে মাথা ঘামানো তার উপযুক্ত বটে। হোমস আমাকে বলল, তোমার পূর্ণ পরিচয় আমি কোনোদিনই পেলাম না ওয়াটসন। প্রচুর সম্ভাবনা তোমার মধ্যে রয়েছে যা এখনো ঠিকভাবে চর্চা করা হয়নি। আচ্ছা, যাও তো লক্ষ্মী ছেলের মতো এবার গিয়ে টেলিগ্রামটা করে এসো। লিখে দাও, স্বচ্ছন্দে ওনার মামলা আমরা গ্রহণ করছি। এখানে তো কোন এক বন্ধুর কথা বলেছেন উনি। সবুর করো ওয়াটসন, সময় হলে সব জানতে পারবে।
আমি যথাযথভাবে হোমসের কথা লক্ষ্মী ছেলের মতনই পালন করলাম। পরদিন সকাল 10টার সময় ফার্গাসন লম্বা লম্বা পা ফেলে হাজির হলেন। আমি ওনাকে মনে রেখেছিলাম একটি দীর্ঘদেহের পাথুরে গড়নের মানুষ হিসেবে, কিন্তু তা যে আর এখন নেই। শরীরটা ভেঙে পড়েছে, শনের মতো সেই চুল পাতলা হয়ে এসেছে, ঘাড় নুইয়ে পড়েছে। দেখে মনে হচ্ছে কোনো এক বেদনা আর দুশ্চিন্তা তাকে ধ্বংসস্তূপের মতো গ্রাস করেছে। তবে ওনার গলার আওয়াজ কিন্তু এখনও গম্ভীর ও আন্তরিকতায় ভরা। খানিক আলাপচারিতার পর ফার্গাসন বললেন, মিস্টার হোমস, আপনার টেলিগ্রাম দেখে আমি বুঝেছি যে ব্যাপারখানা আর পরের বলে চালানো যাবে না। হোমস বলল, হ্যাঁ, ব্যাপারটা খুলে আলোচনা করাই ভালো। ঠিক বলেছেন, কিন্তু বুঝতেই তো পারছেন ব্যাপারটা কতটা কঠিন হয়ে যায় যখন তার সম্বন্ধে কথা বলতে হয় যাকে রক্ষা আর সাহায্য করার দায়িত্ব আমারই। কি করব বলুন? এমন একটা কাহিনী যে পুলিশকেও খবর দিতে পারছি না। বাচ্চা দুটোকে তো বাঁচাতে হবে বলুন। এ যে কি পাগলামি মিস্টার হোমস! সত্যি কি এক রক্তের সঙ্গে মিশে থাকা কিছু? এমন ঘটনা কি আপনার অভিজ্ঞতায় আর হয়েছে? ঈশ্বরের দোহাই কিছু উপদেশ আমায় দিন। আমি এর কোনো কুল কিনারা ভেবে পাচ্ছি না মিস্টার হোমস। হোমস ফার্গাসনকে খানিক আশ্বাস দিয়ে বলল, এবার বসে নিজেকে সামলে নিন মিস্টার ফার্গুসন, তারপর না হয় আমার কয়েকটি প্রশ্নের পরিষ্কার উত্তর দেবেন, কেমন? ঘাবড়াবেন না, কুল কিনারা হারাবার মতো এখনো কিছুই ঘটেনি। সমাধান একটা নিশ্চয়ই করতে পারবো বলে আমার বিশ্বাস। হ্যাঁ, আপনি ছাড়া যে আর কোনো আশা ভরসাই আমার নেই মিস্টার হোমস। আপনি বলুন, কি জানতে চান? প্রথমে বলুন, আপনার স্ত্রীর এখন কি অবস্থা? সে এক বিশ্রী কাণ্ড মিস্টার হোমস। আমার স্ত্রী অত্যন্ত প্রেম পরায়ণা, জানেন। সমস্ত মন প্রাণ দিয়ে তিনি আমাকে ভালোবাসেন। তার এই ভয়ঙ্কর রহস্য আমার কাছে অবিশ্বাস্য মিস্টার হোমস। সেদিন আমার ধমকের উত্তরে একটা কথাও তিনি বলেননি, শুধু হতাশা মাখা দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন আমার দিকে। আর তারপর রেগে গিয়ে নিজের ঘরে চলে গেলেন আর দরজা বন্ধ করে দিলেন। সেই থেকে একবারও তিনি আমার কাছে আসেননি, একটা কথাও বলেননি। এসেছিল অন্য একজন, ডলোরেস আমার স্ত্রীর দাসী না বলে বান্ধবী বলতে পারেন। খাবার দাবার জোগাড় যন্ত্র সেই সব করে, সেই একমাত্র আমার স্ত্রীর খেয়াল রাখে। ডলোরেস ছাড়া উনি এখন আর কারোর সঙ্গে যোগাযোগ রাখেন না। আপনার ছেলেরা এখনো কি ওরা আপনার স্ত্রীর কাছেই? না, একজন নার্স রয়েছে, মিস মেসন। সে দিনে রাত্রে কখনোই বাচ্চাটিকে কাছছাড়া করবে না, সে আমায় কথা দিয়েছে, আর আমি তাকে বিশ্বাসও করি মিস্টার হোমস। কিন্তু জ্যাককে নিয়ে আমার খুব দুশ্চিন্তা হয়। আপনাকে তো আমি এর আগে লিখেছি যে আমার বর্তমান স্ত্রী জ্যাকের গায়ে হাত তুলেছেন, তাকে প্রচণ্ড মেরেছেন। গতদিনের চিঠিটা তুলে নিয়ে বারবার পড়ল হোমস। তারপর কি একটা চিঠিতে মার্ক করে ও মিস্টার ফার্গাসনকে প্রশ্ন করল, আচ্ছা, এছাড়া আপনার বাড়িতে আর কে কে আছে? দুটি চাকর, যদিও তারা বেশি পুরনো নয়। আস্তাবলের কাজে সাহায্য করে একজন, যার নাম মাইকেল, সে আমাদের বাড়িতেই থাকে। আর আমার স্ত্রী, আমি, আমার ছেলে জ্যাক, আর আমার স্ত্রীর সদ্যজাত শিশুটি ডলোরেস আর মিস মেসন, ব্যাস, আর কেউ নয়। আরেকটা বিষয় আমি যা খবর নিয়ে দেখেছি, বিয়ের আগে আপনি আপনার স্ত্রীকে সেরম ভালোভাবে চিনতেন না, ঠিক তো? না, সেরকমভাবে চিনতাম না বলাই ভালো। বুঝলাম। এই ডলারেস নামক দাসীটি ওনার কাছে কতদিন আছে? 7 years মিস্টার হোমস, 7 বছর। তাহলে তো আপনার স্ত্রীকে আপনার চেয়ে বেশি ডলারেস চেনে। হোমস দেখলাম কি একটা ওর ডায়েরিতে নোট করে নিল। তারপর খানিক চুপ করে কিছু একটা বিষয় ভাবনা চিন্তা করার পর বলল, মনে হচ্ছে এখানে না থেকে ল্যাম্বারলি গেলে আমার কাজের বেশি সুবিধে হবে। ভদ্রমহিলা যখন ঘরের মধ্যেই থাকেন, আমাদের উপস্থিতি তখন তার খুব একটা অসুবিধে বা বিরক্তির কারণ সৃষ্টি করবে বলে মনে হয় না। অবশ্য আমরা গেলে কোনো সরাইখানাতেই উঠব।
এ কথায় মিস্টার ফার্গুসন খুব খুশি ও কিছুটা চাপমুক্ত হয়ে বললেন, হ্যাঁ, আমিও এই কথাই ভাবছিলাম। বেলা 2টো নাগাদ ভিক্টোরিয়া স্টেশন থেকে আপনি একটা চমৎকার ট্রেন পেয়ে যাবেন। আপনি আপনি চলে আসুন মিস্টার হোমস। নভেম্বরের একটি বিষণ্ণ কুয়াশা ঢাকা সন্ধ্যায় ল্যাম্বারলি টেকার্সে জিনিসপত্র রেখে আমরা লম্বা ঘোরানো গলির ভেতর দিয়ে সাসেক্স সুলভ কাদা দিয়ে গাড়ি চালিয়ে শেষ পর্যন্ত ফার্গুসনের এক টেরে পুরনো গোল বাড়িতে পৌঁছে গেলাম। একটা দলছুট মস্ত বাড়ি, মাঝখানের অংশটা খুবই পুরনো, দুপাশের দুটো অংশ খুবই নতুন। টিউডার যুগের উঁচু উঁচু চিমনি আর হরমাম টালির শ্যাওলা ধরা খাড়া ছাদ। সিঁড়িগুলো ক্ষয় হতে হতে অর্ধ গোলাকার হয়ে গেছে। ভিতরে সিলিংয়ে ওক কাঠের ভারী বিম মেঝে এবড়ো খেবড়ো। পুরনো বাড়িটার সব কিছুতেই যেন বার্ধক্য ও ধ্বংসের গন্ধ লেগে আছে। মাঝখানে একটা বড় ঘর, আমাদের নিয়ে ফার্গুসন সেই ঘরে ঢুকলো। মস্ত বড় একটা সেকেলে অগ্নিকুণ্ডে কাঠের আগুন দাউ দাউ করে জ্বলছে। অগ্নিকুণ্ডের পিছনে একটা লোহার পর্দার উপর তারিখ লেখা 1760। চারিদিকে তাকিয়ে দেখলাম সারাটা ঘর জুড়ে নানান সময় ও নানান দেশের একটা অদ্ভুত সংমিশ্রণ ছড়িয়ে রয়েছে। আধা প্যানেল করা দেওয়ালের মালিক নিশ্চয়ই ছিল 17শ শতাব্দীর কোনো সাধারণ জোরদার। অবশ্য দেওয়ালের নিচের অংশটা এক সারি সুনির্বাচিত আধুনিক জলরং ছবি দিয়ে অলঙ্কৃত, আর উপরের দিকে যেখানে ওক কাঠের পরিবর্তে হলদে পলেস্তারা ধরানো হয়েছে, সেখানে দক্ষিণ আমেরিকার যেসব তৈজসপত্র ও অস্ত্রশস্ত্রের সংগ্রহ ঝুলিয়ে রাখা হয়েছে, সেগুলো যে ওপরের তলার পেরুভীয় মহিলাটি সঙ্গে করে এনেছেন সে বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। মনের একাগ্র কৌতূহলের টানে হোমস তখনই উঠে গিয়ে বেশ যত্ন সহকারে সেগুলো পরীক্ষা করতে লাগলো। দুই চোখে চিন্তা ভরে নিয়ে সে আবার ফিরে এলো, চমকে বলল, আরে আরে, এক কোণে একটা ঝুড়ির মধ্যে একটা কুকুর শুয়েছিল। খোঁড়াতে খোঁড়াতে মনিবের কাছে আসতে লাগলো। দেখা গেল তার হাঁটতে খুবই কষ্ট হচ্ছে। পিছনের পা দুটি ঠিকমতো ফেলতে পারছে না, ল্যাজ মাটিতে লুটাচ্ছে। এসেই ফার্গুসনের হাত চাটতে লাগলো। হোমস বলল, কি হয়েছে ওর? মিস্টার ফার্গুসন বললেন, ভেটেরিনারি ডাক্তার আসলে ঠিক ধরতে পারছেন না। এক ধরনের পক্ষাঘাত হবে হয়তো। উনি সন্দেহ করছেন ওর মেরুদণ্ডে রক্তক্ষরণ হয়েছে, তবে সেরেও যাচ্ছে ক্রমশ। আই হোপ হিল রিকভার সুন। অসুখটা কি ওর হঠাৎ হয়েছিল? হ্যাঁ, ওই মাস চারেক আগে, হঠাৎই, এক রাতের মধ্যে। উল্লেখযোগ্য। এর মধ্যে আপনি উল্লেখযোগ্য কি দেখতে পেলেন মিস্টার হোমস? যা আমি আগে থেকেই ধারণা করেছিলাম তারই সমর্থন বলতে পারেন। দোহাই আপনার মিস্টার হোমস, আপনি বলুন আপনার কি ধারণা। হয়তো হয়তো আপনার কাছে ব্যাপারটা এতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু কিন্তু আমার কাছে এর ওপর জীবন মরণ নির্ভর করছে। আমার স্ত্রী কি আস্তে আস্তে একজন খুনি হয়ে উঠছেন? আমার ছেলে অনেক বড় বিপদের সম্মুখীন মিস্টার হোমস। এরকম অবস্থায় আপনি আমাকে নিয়ে হেয়ালি করবেন না। বিরাট প্রাক্তন 3/4 রাগবি খেলোয়াড়ের সারা শরীর কাঁপছে। সান্ত্বনার ভঙ্গিতে হোমস তার কাঁধে হাত রেখে বলল, সমাধান যাই হোক না কেন, আপনার পক্ষে তা অত্যন্ত যন্ত্রণাদায়ক হবে বলে আমার মনে হয় মিস্টার ফার্গুসন। তাই সেই যন্ত্রণা থেকে যথাসম্ভব আপনাকে রক্ষা করার চেষ্টা করব। এর বেশি কিছু আমি এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না, তবে আশা করি এখান থেকে চলে যাওয়ার আগে আমরা নিশ্চিত করে কিছু জানাতে পারব। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাই যেন হয়। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একবার উপরে যাই, দেখি আমার স্ত্রী আবার নতুন কিছু ঘটালেন কিনা। শিওর মিস্টার ফার্গুসন। তিনি চলে যাওয়ার পর আবার শার্লক চোখ ভরা কৌতূহল নিয়ে দেওয়ালের বস্তুগুলো পরীক্ষা করতে লাগলো।
ফার্গাসন যখন ফিরে এলেন তাকে দেখে মনে হলো না কোনো উন্নতির লক্ষণ তিনি দেখতে পেয়েছেন। একটি লম্বা একহারা তামাটে বর্ণের মেয়ে তার সঙ্গে এসেছে। ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে সে মনিবের দিকে। মেয়েটি ভাঙা ভাঙা ইংরেজিতে ফার্গাসনকে বললেন, উনি খুবই অসুস্থ, কিছুতেই খেতে চাইছেন না। ডাক্তার ডাকা দরকার, না হলে আমি একা কিছুতেই ওনার সাথে থাকার সাহস পাচ্ছি না। সপ্রশ্ন দৃষ্টিতে ফার্গাসন শার্লকের দিকে তাকালেন। হোমস মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, আমার সঙ্গী ডক্টর ওয়াটসনকে দেখতে দেবেন তিনি? ওনার মতের কোনো প্রয়োজন নেই। ডাক্তার সাহেবকে আমি নিয়ে যাচ্ছি, ডাক্তার দেখানো খুবই জরুরি। মেয়েটির সঙ্গে আমি পৌঁছলাম সেই ঘরে। বিছানায় যে মহিলাটি শুয়েছিলেন ওনাকে দেখেই বুঝলাম উনি মিসেস ফার্গাসন। তাকে দেখে বোঝা যাচ্ছে তার প্রচণ্ড জ্বর, অর্ধচেতন অবস্থা। আমি প্রবেশ করতেই তিনি ভীত অথচ সুন্দর চোখের জ্বলন্ত দৃষ্টি দিয়ে আমার দিকে তাকালেন। আমাকে অপরিচিত দেখে উনি স্বস্তি পেয়ে পাশ ফিরে আবার শুয়ে পড়লেন। তাকে দেখে কিছু কথা বললাম, আমি ভরসা দেওয়ার চেষ্টা করলাম। স্থির হয়ে শুয়ে রইলেন তিনি। আমি তার নাড়ি পরীক্ষা করলাম। নাড়ি চঞ্চল। জ্বর প্রচণ্ড বেশি বটে, কিন্তু তাও আমার মনে হলো তার এই অবস্থার কারণ শারীরিক ততটাও নয় যতটা মানসিক বা স্নায়বিক। মেয়েটি বলল, 2 দিন হলো ওনার এই অবস্থা, বাঁচানো যাবে তো ওনাকে? রক্তিম সুন্দর মুখে আমার দিকে তাকিয়ে মিসেস ফার্গাসন বললেন, আমার স্বামী কোথায়? আমি বললাম, উনি নিচে আছেন, আপনার সঙ্গে দেখাও করতে চান। দেখা করব না, কিছুতেই দেখা করব না। শয়তানের সঙ্গে আমি কি করে পেরে উঠব? ও শয়তান একটা বাজে লোক। আপনার স্বামী আপনাকে অত্যন্ত ভালোবাসেন মিসেস ফার্গাসন। এইসব ব্যাপার নিয়ে তিনিও খুব চিন্তিত এবং কষ্ট পাচ্ছেন। জানি সে আমায় খুব ভালোবাসে, কিন্তু আমি কি তাকে ভালোবাসি না? ভালোবাসি বলেই তো নিজের শত কষ্ট হলেও তাকে কিছু বলিনি। অথচ তা সত্ত্বেও সে আমার সম্বন্ধে ওরম ধারণা পোষণ করে, অমন করে আমার সঙ্গে কথা বলতে পারে। ওটা নিয়ে মিস্টার ফার্গাসন অত্যন্তভাবে আঘাত পেয়েছেন। উনিও ঠিক বুঝতে পারছেন না ব্যাপারটা। মানে কি বুঝতে পারছেন না? অন্তত আমাকে বিশ্বাস করা তো তার উচিত ছিল। আচ্ছা বলছি, শুনুন, আপনি ওনার সঙ্গে গিয়ে একবার দেখা করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। না, সেই ভয়ঙ্কর কথা আমি কিছুতেই ভুলতে পারবো না। তারপর যে দৃষ্টিতে ও আমার দিকে তাকিয়েছিল, আর তাছাড়া আমার কোনো উপকার করাই আপনার পক্ষে আর সম্ভব নয়। যান আপনি শুধু একটা কথাই আমার স্বামীকে বলবেন, আমার ছেলেকে আমি চাই, তার উপর সম্পূর্ণ অধিকার আমার রয়েছে। কেবল এইটুকুই আমার সাথে ওর কথা বলার বিষয়। এই বলে মিসেস ফার্গাসন দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে নিলেন। আর কোনো কথাই তিনি আমার সাথে বললেন না। আমি নিচের তলায় গিয়ে দেখলাম মিস্টার ফার্গাসন আর হোমস আমার জন্য অপেক্ষা করছে। আমি পুরো ঘটনা বিস্তারিতভাবে বললাম। মিস্টার ফার্গাসন বিষণ্ণ হয়ে আমার সব কথা শুনে বললেন, আমি কিভাবে বাচ্চাটাকে ওর কাছে পাঠাবো বলুন তো? আমি কি করে জানবো কখন ওর মাথায় কি উদ্ভট খেয়াল চাপবে? আমি যখন দেখলাম শিশুটির ঘাড় থেকে আমার স্ত্রী মুখ তুলল, তখন ওর ঠোঁটে বাচ্চাটির রক্ত ভরেছিল। মিস্টার হোমস, আমি নিজের চোখে দেখেছি। আমি কি তার জীবনে ভুলতে পারবো? কখনো না। তার
তার থেকে মিস মেসনের কাছেই ও নিরাপদে আছে। ও ও ওখানেই থাকুক, ওখানেই থাকুক। একজন প্রচণ্ড করিতকর্মা মহিলা, দাসী বলতে গেলে সেই একমাত্র প্রাণী যাকে দেখে এই যুগের বলা যেতে পারে তিনি আমাদের জন্য চা নিয়ে এলেন। চা পরিবেশনের সময় এক কিশোর ঘরে প্রবেশ করে। লক্ষ্য করে দেখবার মতো ছেলেটি। মুখ অত্যন্ত সুন্দর, মাথার চুল হালকা নীল, এবং তার তীক্ষ্ণ চোখ তার বাবার উপর পড়তেই ভাবাবেগ আর আনন্দের আতিশয্যে একেবারে জলজল করে উঠল। দৌড়ে গিয়ে সে বাবার গলা জড়িয়ে ধরল। নরম হাতে মিস্টার ফার্গুসন খানিকটা অপ্রতিভভাবে নিজেকে বাহু বন্ধন থেকে মুক্ত করে আদর করে বাচ্চাটির রেশমি চুলে হাত বুলিয়ে বললেন, এই দেখো জ্যাক, এরা হলেন আমার দুই বন্ধু, মিস্টার শার্লক হোমস আর ডক্টর ওয়াটসন। ছেলেটি হোমস ও আমার দিকে স্নিগ্ধ অথচ তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। হোমস বলল, তা উনি আপনার বড় ছেলে? হ্যাঁ, ওই জ্যাক। হ্যালো জ্যাক। আপনার অন্য ছেলেটির কি ব্যাপার মিস্টার ফার্গুসন? তার সঙ্গে একটু দেখা করা যায়? ও হ্যাঁ, ও বোধহয় মিস মেসনের কাছে ভেতরে রয়েছে। মিস্টার ফার্গুসন জ্যাককে উদ্দেশ্য করে বললেন, যাও তো বাবা, মিস মেসনকে গিয়ে বলো খোকাকে নিয়ে আসতে। জ্যাক খানিক অদ্ভুতভাবে বিরক্ত বোধ করে বলল, কেন শুধু ভাই? কেন ওরা কি আমার সাথে কথা বলতে চান না? সব সময় শুধু ভাই? হোমস বলল, কেন কথা বলবো না জ্যাক, নিশ্চয়ই বলবো। তবে এই যে আঙ্কেলটাকে দেখছো, উনি একজন ডক্টর। তোমার ভাইয়ের শুনলাম আঘাত লেগেছে ঘাড়ে, তাই না? ওটাই উনি একবার পরীক্ষা করে দেখবেন। শুধু খোকা আর খোকা, সবকিছু ভাই, যেন আমি কেউ না। জ্যাক চলে গেল। মিস্টার ফার্গুসনের ছোট ছেলেকে বাচ্চাটি যে খুব একটা পছন্দ করে না তা বুঝতে অসুবিধা হলো না। তবে বাচ্চাটি যেভাবে টলতে টলতে চলে গেল তাকে দেখে মনে হলো যে ওর মেরুদণ্ড কোনো এক আঘাতের ফলে দুর্বল। প্রায় কিছুক্ষণ পরে ছেলেটি ফিরে এলো। তার পিছনে এক রোগা লম্বা স্ত্রীলোক প্রবেশ করলেন। ওনার কোলে অপূর্ব সুন্দর একটি শিশু। তারা প্রবেশ করা মাত্রই মিস্টার ফার্গুসন বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতে থাকে। শিশুটির চোখ কালো, সোনালি চুল। সাসেক্স আর ল্যাটিন দু জগতের আশ্চর্য এক সমন্বয় তার মধ্যে আছে। বোঝা যায় শিশুটি মিস্টার ফার্গুসনের অত্যন্ত প্রিয়। তারপর উনি বিড়বিড় করে হোমসের উদ্দেশ্যে বললেন, ভাবুন তো মিস্টার হোমস, এমন সুন্দর ছেলেকেও কি আঘাত করা সম্ভব? তারপর উনি তার ছোট্ট দেব শিশুর মতো বাচ্চাটার লাল ভাঁজ খাওয়া গলার দিকে তাকালেন। ঠিক সেই মুহূর্তে হঠাৎ আমার চোখ হোমসের দিকে পড়ল। ওকে দেখলাম একটু অদ্ভুতভাবেই মিস্টার ফার্গুসন ও শিশুটির দিক থেকে নিজের দৃষ্টি সরিয়ে নিয়ে খানিক কৌতূহলের সঙ্গে ঘরের বন্ধ জানলাটা দিয়ে বাইরের বিষণ্ণ ভিজে বাগানের দিকে তাকিয়ে রয়েছে। হোমসকে দেখে বোঝা যাচ্ছিল আনমনা হয়ে ও কিছু একটা ভাবছে। খানিক পরে একটু মুচকি হেসে আবার শিশুটির দিকেও তাকালো। উঠে বাচ্চাটার কাছে গিয়ে ও টোল খাওয়া মুষ্টিবদ্ধ হাত দুটো ধরে হোমস বলল, অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে তুমি জীবন শুরু করলে। হে ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি যেন বড় হয়ে এসব ঘটনা জানার পর তোমার মনের মধ্যে কোনো বাজে প্রভাব না পড়ে। অনেক বড় হও, ভালো মানুষ হও, কেমন? ওহ, আর শোনো ওয়াটসন, তুমি ওর ঘাড়ের কাছের ক্ষতটা একটু পরীক্ষা করো। এছাড়া মিস মেসন, আপনার সঙ্গে একটু গোপনে কথা বলতে চাই। এই বলে হোমস মিস মেসনের সঙ্গে আমাদের থেকে একটু দূরে গিয়ে কথা বলতে লাগলো, এবং আমি শিশুটির ক্ষতটি দেখে একটু কিছু ওষুধ লিখে দিলাম। হোমসের সব কথা শুনতে না পেলেও শেষের কথাটা আমি শুনতে পেলাম। ও মিস মেসনকে বলছে, আপনার দুর্ভাবনার ইতি হয়তো কিছুক্ষণের মধ্যেই করে ফেলবো মিস মেসন। আপনি চিন্তা করবেন না, আপাতত আপনি বাচ্চাটিকে নিয়ে যান, ওর খেয়াল রাখবেন। মিস মেসন শিশুটিকে নিয়ে চলে যায়। হোমস মিস্টার ফার্গুসনকে প্রশ্ন করেন, কেমন মানুষ এই মিস মেসন? মিস্টার ফার্গুসন বললেন,
এমনি দেখলে ওকে হয়তো আপনার তেমন স্নেহশীল বলে মনে হবে না, কিন্তু ওর মনটা বড় ভালো, আর শিশুটির ওপর ও অত্যন্ত অনুরক্ত। আর তোমার কেমন লাগে ওনাকে জ্যাক? আমার বাবা ছাড়া এবারে কাউকেই আমার পছন্দ না। কিন্তু কেন আমাকে প্রশ্ন করছেন কেন? হোমস কিছু বলার আগেই পুত্র স্নেহে অন্ধ মিস্টার ফার্গাসন দু হাতে জ্যাককে জড়িয়ে ধরে বললেন, জ্যাকের আবার খুব পছন্দ অপছন্দের ব্যাপার রয়েছে। ওর আবার হুটহাট করে সবাইকে পছন্দ হয় না। আমার সৌভাগ্য যে আমি ওর পছন্দের তালিকায় পড়ি। যাও জ্যাক, তুমি যাও, কেমন? জ্যাক আবার টলতে টলতে চলে গেল। তবে এবার ওর হাঁটা চলা আরও ভালো করে দেখে আমি আমার এতদিনের সার্জিক্যাল অভিজ্ঞতায় পরিষ্কার বুঝলাম যে ওর মেরুদণ্ডের আঘাতটা এতটাই রয়েছে যে সে আর 5 জনের মতো কোনো দিনও হাঁটতে পারবে না। হঠাৎ একটা গম্ভীর তীক্ষ্ণ স্বর ভেসে এলো। বুঝলেন মিস্টার ফার্গুসন? এই স্বরটা আমার চেনা। বুঝলাম খুব শীঘ্রই হোমস এই কেসটার তীরে পৌঁছে জবনিকা পতন ঘটাবে। সমাধানের দোরগোড়ায় আমি পৌঁছে গেছি বললেই চলে। অবশ্য এখন আর বলতে বাধা নেই, কেসটা আমি বুঝে গেছিলাম বেকার স্ট্রিটেই। আর আসলে অনুমান ছাড়া প্রমাণটাও তো দরকার। আপনি যদি রহস্য ভেদ করে থাকেন তাহলে এই উৎকণ্ঠার মধ্যে আমাকে আর রাখবেন না মিস্টার হোমস। প্লিজ আপনি আপনি বলুন ব্যাপারটা কি, প্লিজ। অবশ্যই আমি পুরো ব্যাপারটা আপনার কাছে বিশ্লেষণ করব। তবে কি জানেন, আমি যে কোনো কেস নিয়েই ধাপে ধাপে এগোতে পছন্দ করি। তাই আমার এখনো পর্যন্ত বা পরবর্তী কাজগুলো কেবলমাত্র পর্যবেক্ষণ আর সমাধানের সহায়ক বলতে পারেন। আর এতগুলো দিন যখন ধৈর্য ধরলেন, আর কিছু মুহূর্ত দাঁড়িয়ে যান। বলছি ওয়াটসন, ভদ্রমহিলা কি কথা বলার অবস্থায় রয়েছেন? উনি অসুস্থ ঠিকই, কিন্তু আমার সঙ্গে তো কথা বললেন। আশা করা যায় তাহলে উনি আমাদের সঙ্গেও কথা বলতে পারবেন। বেশ, অ্যাকচুয়ালি মিস্টার ফার্গুসন, একমাত্র আপনার স্ত্রীর উপস্থিতিতেই ব্যাপারটা পরিষ্কার হওয়া সম্ভব বলে আমার মনে হয়। কিন্তু ও তো আমার সাথে দেখা করতে চাইছে না। আপনি আপনি কিছু একটা করুন মিস্টার হোমস, প্লিজ। আলবাত করবে, তার ব্যবস্থা আমি করছি। এই বলে শার্লক একটা কাগজে 2 লাইন লিখে সেই চিরকুটটা আমাকে দিয়ে বলল, তুমি তো যাওয়ার অনুমতি পেয়েছো ওয়াটসন। এক কাজ করো, তুমি এই চিরকুট নিয়ে মিসেস ফার্গাসনকে দেখাও। উনি যদি আমাদের যেতে বলেন তাহলে ডলারেসকে দিয়ে আমাদের ডেকে পাঠাও, আমরা তারপরেই যাব। অগত্যা আমি উপরে গিয়ে চিরকুটটা মিসেস ফার্গুসনকে দেখানো মাত্রই বুঝলাম হোমস ঠিকই বলেছিল। ওদের আসার অনুমতি গ্রাহ্য করেছেন তিনি। সঙ্গে সঙ্গে আমি ডলারেস মারফত তাদের ডেকে পাঠালাম। শার্লক এবং মিস্টার ফার্গুসন উপরে আসলো। ভদ্রলোক ঘরে আসার পর 2-1 পা বেশি না এগিয়ে একটা ইজি চেয়ার নিয়ে বসে পড়লেন। অন্যদিকে মিসেস ফার্গুসন বিছানায় একটু উঁচু হয়ে বসলেন। শার্লক ওনাকে সম্মান জানিয়ে পাশে বসল। বিস্ময়ে ভরা বড় বড় চোখ মেলে ভদ্রমহিলা ওর দিকে তাকালেন। ওনার 2 চোখ থেকে জল পড়ছে। মিসেস ফার্গুসন বললেন, আমার ছেলেকে একটু এনে দিতে বলবেন মিস্টার হোমস। আমার ছেলেকে একটু দেখতে চাই, আমি অনুরোধ করছি আপনার কাছে। নিশ্চয়ই এনে দেওয়া হবে। আপনি একটু শান্ত হন মিসেস ফার্গুসন, আপনার বেশি সময় আমরা নেব না। মিস্টার ফার্গুসন বললেন, আপনি এবার একটু তাড়াতাড়ি সত্যিটা বলুন মিস্টার হোমস। আমি আর অপেক্ষা করতে ও পারছি না। বুঝবে না, ও কোনোদিনও বুঝবে না। একজন সন্তানকে তার মায়ের কাছ থেকে আলাদা করে দেওয়ার কষ্ট ও কোনোদিনও বুঝবে না। শুনুন মিস্টার ফার্গুসন, আমি এখানে সত্যিটা বলার জন্যই এসেছি। আপনি অযথা ধৈর্য হারাবেন না। আর তাছাড়া আমার হাতেও বেশি সময় নেই, আমারও প্রচণ্ড ব্যস্ততা রয়েছে। যাই হোক, এবার কাজের কথায় আসি। প্রথমেই একটা কথা বলে দিই আপনার মন হালকা করতে। আপনার স্ত্রী খুবই ভালো, নির্দোষ, অত্যন্ত প্রেমময়ী একজন ভদ্রমহিলা, এবং ওনার ওপরেই সব থেকে বেশি অন্যায় হয়েছে। আনন্দের আতিশয্যে চিৎকার করে উঠে বললেন মিস্টার ফার্গুসন, আপনি আপনি এই কথা প্রমাণ করুন মিস্টার হোমস। আপনি এই কথা প্রমাণ করলে আমি চিরকাল আপনার কাছে ঋণী হয়ে থাকবো মিস্টার হোমস, ঋণী হয়ে থাকবো। প্রমাণ আমি করছি।
কিন্তু সেক্ষেত্রে আপনাকে অন্য একদিক থেকে গভীরভাবে আঘাতপ্রাপ্ত হতে হবে। আমার আমার যায় আসে না মিস্টার হোমস, কিচ্ছু যায় আসে না। যদি আপনি আমার স্ত্রীকে নির্দোষ প্রতিপন্ন করতে পারেন তাহলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না মিস্টার হোমস। আপনি আপনার স্ত্রীকে শিশুটির খাটের পাশ থেকে উঠে আসতে দেখেছিলেন এবং ওনার ঠোঁটে রক্ত লেগেছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দেখেছিলাম। কিন্তু এ কথা আপনার একবারও মনে হয়নি কি অন্য কোনো কারণেও কোনো ক্ষতস্থান থেকে রক্ত শুষে নেওয়া যেতে পারে? ইংল্যান্ডের ইতিহাসে এরম একজন রানীর উল্লেখ কি নেই যিনি ক্ষতস্থান থেকে বিষ তুলে নেওয়ার জন্য রক্ত শুষে নিয়েছিলেন? বিষ? মানে কি বলছেন আপনি? কি বিষ? হ্যাঁ, ঠিকই বলছি। আপনার বাড়িতে তো দক্ষিণ আমেরিকার গৃহস্থালী। আপনার দেয়ালের ওই সব অস্ত্র চোখে দেখবার আগেই মনের মধ্যে আমি তাদের উপস্থিতি অনুভব করেছিলাম। অন্য কোনো রকম কিছু হতে পারতো, কিন্তু আমার মনের মধ্যে বিশ্বের কথাটাই জেগেছিল। পাখি মারার ছোট ধনুকটার পাশে ওই শূন্য তুনিরটা যখন দেখতে পেলাম তখন মনে হলো ঠিক এটা দেখবার আশাই আমি করেছিলাম। ওই তুনিরের একটা তীর পক্ষাঘাতকারক বিষে বা অন্য কোনো মারাত্মক ওষুধে ডুবিয়ে তা দিয়ে যদি বাচ্চাটিকে খোঁচা মারা হয়ে থাকে তাহলে সে বিষটাকে শুষে না তুলে নিলে তার তো অনিবার্য মৃত্যু। আর কুকুরটা, কেউ যদি এই বিষটা ব্যবহার করতেই চায় তাহলে সে কি আগে একবার পরীক্ষা করে দেখবে না বিষটার শক্তিটা নষ্ট হয়ে গেছে কিনা? কুকুরের কথাটা আগে আমার মনে হয়নি, কিন্তু আমি ঠিকই ধরেছিলাম। পরে আমার ভাবনার সাথে সেটা মিলে গেল। এবার বুঝতে পারছেন তো আপনার স্ত্রী এরকমই একটা আক্রমণের আশঙ্কা করেছিলেন। তিনি দেখতে পেয়েই বাচ্চাটিকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু আসল সত্যটা কিছুতেই আপনাকে বলতে পারেন না, কারণ বড় ছেলেকে আপনি যে কতখানি ভালোবাসেন তা তিনি জানেন। তাই তার আশঙ্কা হয়েছিল যে প্রকৃত সত্য জানলে আপনার বুক ভেঙে যাবে। জ্যাক! ইয়েস মিস্টার ফার্গুসন, ইয়েস। একটু আগে আপনি যখন বাচ্চাটিকে আদর করছিলেন আমি জ্যাকের ওপর নজর রেখেছিলাম। জানলার ছিটকিনি বন্ধ থাকায় কাঁচের ওপর ওর মুখের স্পষ্ট প্রতিচ্ছবি ফুটে উঠছিল। তখন ওর মুখে যে ঈর্ষা, যে নিষ্ঠুর ঘৃণা আমি দেখেছি মানুষের মুখে তা আমি কখনো দেখিনি। জ্যাক! এ তো আপনাকে সইতেই হবে মিস্টার ফার্গুসন। এক ধরনের বিকৃত উন্মাদ ভালোবাসা আপনার প্রতি এবং সম্ভবত স্বর্গতা মায়ের প্রতি ওকে কাজের দিকে ঠেলে দিয়েছে। তাই তো পরিস্থিতিটা আরো বেদনাদায়ক হয়ে দেখা দিয়েছে। ওই সুন্দর শিশুটির প্রতি তীব্র বিদ্বেষে জ্যাকের সমস্ত অন্তরটা জ্বলছে। তার স্বাস্থ্য, তার সৌন্দর্য যে ওর দুর্বল স্বাস্থ্যের সম্পূর্ণ বিপরীত। হায় ঈশ্বর, এ যে অবিশ্বাস্য! জ্যাক! আমি ঠিক বললাম তো মিসেস ফার্গুসন? বালিশে মুখ লুকিয়ে ভদ্রমহিলা ফুপিয়ে কাঁদছিলেন। এবার তিনি স্বামীর দিকে ঘুরে বললেন, তোমাকে কেমন করে সে কথা জানাতাম আমি? আমি তো জানি তুমি এটা শুনলে কতটা আঘাত পাবে। তাই তো আমি অপেক্ষা করছিলাম অন্য কারোর মুখ থেকে কথাটা প্রকাশ পাওয়ার। আর আর এই ভদ্রলোক মিস্টার হোমস, উনি তো জাদু জানেন। তাই তিনি যখন ওই চিরকুটে লিখে পাঠিয়েছিলেন। আমি সবটাই জানি, আপনি ঘাবড়াবেন না। দয়া করে আপনার স্বামী এবং আমাকে আপনার কক্ষে আসার অনুমতি দিন মিসেস ফার্গুসন। ইতি শার্লক হোমস। তখন আমি একটু স্বস্তি পেয়েছিলাম এবং তোমাদের ডাকলাম। কি আর বলবো মিস্টার হোমস, কি দিন আমাকে দেখতে হচ্ছে। জ্যাককে নিয়ে আমি কি করব এখন? চেয়ার থেকে উঠে মিস্টার ফার্গুসনকে হোমস বলল, একটি বছর সমুদ্র ভ্রমণই জ্যাকের জন্য আমার বিধান। এনিওয়ে, শুধু একটা জিনিস আমার এখনো পরিষ্কার হয়নি ম্যাডাম। শেষ দুটো দিন আপনি বাচ্চাটিকে ছেড়ে থাকার সাহস করলেন কি করে? মিস মেসন সব জানতেন, আমি বলে দিয়েছিলাম। ঠিকই ধরেছিলাম। ঠিক আছে মিস্টার ফার্গুসন, আমরা বিদায় নিই। চলো ওয়াটসন, যাওয়া যাক। ওহ, আরেকটা কথা স্যার, স্বামী স্ত্রীর মধ্যে আর কোনো মনোমালিন্য দ্বন্দ্ব রাখবেন না। মিটিয়ে নিন ব্যাপারটা, সাবধানে থাকবেন। আমি আর হোমস বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে হোমস ওর পাইপ বের করে তাতে তামাক ভরে সেটি ধরাতে ধরাতে আমায় বলল, ওয়াটসন ওয়াটসন ওয়াটসন, আর ভেবো না এসব নিয়ে।
সামনে অনেক কাজ আছে। আমার সঙ্গে থাকবে তো? কি যে বলো তুমি, তোমাকে ছেড়ে কি আমি কোথাও যেতে পারি? কিন্তু সবই বুঝলাম, একটা জিনিস আমার মাথায় আসছে না কিছুতেই। হোমস, এতজনকে ছেড়ে তুমি জ্যাকের মতো বাচ্চা ছেলের উপর সন্দেহ করলে কি করে? আর তাছাড়া তো ও সেরকম ভাবে আমাদের সাথে কথাও বলেনি, বেশিক্ষণ দাঁড়ালোও না। এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন, এলিমেন্টারি। গল্পের বাইপাসে আজ শুনলেন শার্লক হোমস সিরিজের কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য সাসেক্স ভ্যাম্পায়ার। রবার্ট ফার্গাসনের চরিত্রে সায়ন মাইতি, মিসেস ফার্গাসন, ত্রিপর্ণা হালদার, জ্যাক সোহম ব্যানার্জি, ডলারেস মেঘনা চ্যাটার্জি। শার্লক হোমসের ভূমিকায় গল্পের বেতার নাট্যরূপ এবং পর্ব পরিচালনায় সায়ন্তন চক্রবর্তী। গল্পের সূত্রধর এবং ডক্টর ওয়াটসনের চরিত্রে আমি রঙ্গিত হালদার। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীতে স্বস্তিক রয়। পোস্টার ডিজাইনে আদিত্য অধিকারী। শেষ হলো আমাদের প্রথম নিবেদন। আগামী দিনে আরও একটি গল্প নিয়ে হাজির হবে গল্পের বাইপাস। আমাদের সঙ্গে থাকুন, গল্প শুনতে থাকুন।